বিশ্বের যে দেশ ইস্পাতের দুনিয়া রাজত্ব করবে সেই দেশই নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের সড়ক, সেতু, যুদ্ধজাহাজ, রেললাইন আর আকাশচুম্বী উঁচু উঁচু ভবন। কারণ ইস্পাত শুধু একটি ধাতু নয়, এটি শক্তি, অর্থনীতি আর সুপার পাওয়ারদের মেরুদণ্ড। আজ আমরা জানবো কোন দেশ আসলে এই দুনিয়ার ইস্পাত সম্রাট। আপনার হয়তো ধারণা হয়ে গিয়েছে, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, চীন। কিন্তু প্রশ্ন হলো, কেন চীন একাই পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয়? আর কোন কোন দেশ টনকে টন স্টিল বানিয়ে বিশ্বের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিচ্ছে? চলুন দেখে নেই বিশ্বের ইস্পাত সাম্রাজ্যের সেই টপ 5টি দেশ যারা গড়ে দিচ্ছে আধুনিক সভ্যতার ভবিষ্যৎ। স্টিল ইন্ডাস্ট্রি আজ শুধু একটি ইন্ডাস্ট্রি না, এটা পৃথিবীর প্রতিটি দেশের উন্নয়নের পরীক্ষার কাগজ। কোন দেশ কত ইস্পাত উৎপাদন করতে পারে তা দেখেই বোঝা যায় সেই দেশের শিল্প, সামরিক শক্তি, অর্থনীতি ও প্রযুক্তি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা শুধু টপ 5 দেশের নামই বলবো না, জানাবো তারা বছরে ঠিক কত টন ইস্পাত উৎপাদন করে, কেন তারা গ্লোবাল মার্কেটে এত শক্তিশালী, আর কোন কোন দেশ কোন কোন ধরনের ইস্পাত উৎপাদনে অন্যদেরকে ছাড়িয়ে গিয়েছে। তাই একটা সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ ভিডিও শেষে আপনি একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে যাবেন, ইস্পাতই ঠিক করে দেয় পৃথিবীর ভবিষ্যতের নেতৃত্ব কোন দেশের হাতে থাকবে। চলুন শুরু করা যাক। আধুনিক পৃথিবীর যে যত উন্নত তার পিছে ইস্পাতের ভূমিকা ঠিক ততটাই শক্তিশালী। আজ আমরা যে শহরে থাকি, যে সেতু দিয়ে যাই, যে ট্রেনে উঠি, যে ভবনে কাজ করি, সবকিছুর ভিতরে শুরুই ইস্পাত দিয়ে। ইস্পাতের যাত্রা শুরু হয় প্রায় 4000 বছর আগে, যখন প্রথম মানুষ লোহাকে গলিয়ে অস্ত্র সরঞ্জাম বানাতে শিখেছিল। কিন্তু আধুনিক ইস্পাত অর্থাৎ স্টিল আবিষ্কার হয় 1856 সালে বেসামরিক প্রক্রিয়ার মাধ্যমে। এখান থেকেই শুরু হয় বিশ্বের শিল্প বিপ্লব আর শুরু হয় ইস্পাতের আধিপত্য। একসময় ইস্পাত শুধু অস্ত্র বানাতে লাগতো, তারপর সময় বদলালো। শিল্প বিপ্লবের পর ইস্পাত হয়ে গেল রেল লাইন বানানোর প্রধান উপকরণ। তারপর সেতু, কারখানা, জাহাজ, ট্রেন, বিদ্যুৎ কেন্দ্র সবকিছুতেই ইস্পাতের ভূমিকা অপরিসীম। আজকের দুনিয়ায় ইস্পাত ছাড়া কোনো দেশকে উন্নত কল্পনাও করা যায় না। আপনি ভাবুন, আপনার চোখের সামনে যত বড় বড় জিনিস দেখেন, যেমন ব্রিজ, ওভারপাস, টাওয়ার, মেট্রো রেল, গাড়ি, মোটরসাইকেল, সবকিছুর নীরব নায়ক হলো এই ইস্পাত। এমনকি আমাদের দৈনন্দিন জীবনের ভেতরেও ইস্পাত লুকিয়ে আছে। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকার, দরজা, জানালা, পাইপলাইন, খনিজ যন্ত্রপাতি সবকিছুতেই ইস্পাতের উপস্থিতি। অফিসের ডেস্ক থেকে শুরু করে মেট্রো রেলের রেল লাইন, ইস্পাত ছাড়া 1 ইঞ্চিও এগোনো যায় না। আজ পৃথিবীর কোনো দেশের অর্থনীতি বিশ্লেষণ করলে একটি জিনিস স্পষ্ট হয়ে যায়, যে দেশ যত বেশি ইস্পাত বানায় সেই দেশ তত বেশি শক্তিশালী। কারণ ইস্পাত উৎপাদন মানেই শিল্প শক্তি, নির্মাণ ক্ষমতা, সামরিক সামর্থ্য এবং ভবিষ্যতের বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা। তাই ইস্পাতকে শুধু ধাতু না, একটা দেশের উন্নয়নের মেরুদণ্ড বলা হয়। বিশ্বের সড়ক, সেতু, বন্দর, রেললাইন, যুদ্ধজাহাজ, বিমানবন্দর সবকিছুর শুরুই ইস্পাত দিয়ে। এই কারণেই বিশ্বের বড় দেশগুলো ইস্পাত উৎপাদনে নিজেদের শক্তি দেখাচ্ছে। ইস্পাত উৎপাদন করে সরাসরি বিশ্ব নেতৃত্ব না দিলেও ইস্পাত হলো সেই মৌলিক ভিত্তি যা একটি দেশকে বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে নিয়ে যায়। ইস্পাতের উৎপাদন সংখ্যা দেখে আজ সহজে বলা যায় কোন দেশ বিশ্ব নেতৃত্ব দিচ্ছে আর কোন দেশ বিশ্ব নেতৃত্ব হারাচ্ছে। আমরা যখন বলি কোন দেশ ইস্পাত উৎপাদনে বিশ্বের 1 নম্বর, তখন আসলে আমরা কি বলতে চাই? ইস্পাত কি এমনিতেই তৈরি হয়ে যায়? উত্তর হলো না। আমরা যখন ইস্পাত উৎপাদন বা স্টিল প্রোডাকশনের কথা বলি, তখন মূলত একটি দেশের কারখানায় চূড়ান্ত ব্যবহারের জন্য তৈরি ইস্পাতের পরিমাণ বোঝায়, যা টনে মাপা হয়। মনে রাখবেন, ইস্পাত উৎপাদন শুধু খনি থাকা নয়, এটি হলো একটি জটিল শিল্প প্রক্রিয়া। যেমন 1 নম্বরে কাঁচামাল সংগ্রহ। প্রথমে দরকার লৌহ আকরিক, কয়লা এবং স্ক্র্যাপ মেটাল। বিশ্বের অনেক দেশ যেমন চীন তাদের প্রয়োজনীয় আকরিক বেশিরভাগই অন্য দেশ থেকে আমদানি করে। 2 নম্বরে প্রক্রিয়াকরণ। এরপর এই কাঁচামালগুলো বিশাল ব্লাস্ট ফার্নেসে বা ইলেকট্রিক আর্ক ফার্নেসে গলিয়ে পরিশোধিত করা হয়। 3 নম্বরে চূড়ান্ত পণ্য। এই গলিত লোহা থেকে কার্বন সহ অন্যান্য উপাদান বাদ দিয়ে তৈরি করা হয় মজবুত স্টিল, যা আমাদের ব্রিজ, গাড়ি এবং ভবন বানানোর জন্য প্রস্তুত করা হয়। অর্থাৎ যে দেশের কারখানাগুলোর ক্ষমতা এবং প্রযুক্তি যত উন্নত, সেই দেশ তত বেশি ইস্পাত উৎপাদন করতে পারে, তা সে কাঁচামাল আমদানি করেই হোক বা নিজস্ব খনি থেকেই হোক। এই উৎপাদন ক্ষমতায় প্রমাণ করে কোন দেশ শিল্প এবং অর্থনীতির দিক থেকে কতটা শক্তিশালী। আর সেই ক্ষমতার দৌড়ে সবার শীর্ষে আছে যে দেশ, চলুন দেখে নেই সেই ইস্পাত সম্রাটকে। চীন বিশ্বের ইস্পাত সম্রাট। তালিকায় 1 নম্বরে রাখতেই হবে চীনকে, কারণ চীন একাই বছরে প্রায় 1005 মিলিয়ন টন স্টিল তৈরি করে। এটা পুরো বিশ্বের মোট উৎপাদনের 53%, অর্থাৎ অর্ধেকেরও বেশি স্টিল আসে এক দেশ থেকে। চীনের সবথেকে বড় ইস্পাত কোম্পানিগুলো হলো চায়না বায়ো স্টিল গ্রুপ, এএন স্টিল, এইচবিআইএস গ্রুপ। এর মধ্যে বায়ো স্টিল গ্রুপ একাই বছরে প্রায় 131 মিলিয়ন টনেরও বেশি স্টিল তৈরি করে, যা অনেক দেশের মোট উৎপাদনের চেয়েও বেশি। কিন্তু চীন এত এগিয়ে কেন? তার 3টি প্রধান কারণ হলো: 1. রাষ্ট্রের ভর্তুকি।
চীনের সরকার ইস্পাত শিল্পকে বিশেষ ভর্তুকি দেয়, যা অন্য দেশের কোম্পানিগুলো পায় না। 2 নম্বরে বৃহত্তম উৎপাদন স্কেল, বিশাল কারখানা, আধুনিক প্রযুক্তি, খুব কম খরচে উৎপাদন। 3 নম্বরে সরকারি পরিকল্পনা, চীনের ইস্পাত শিল্প পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে চলে, কিন্তু চীনের সমস্যাও আছে, অতিরিক্ত উৎপাদন, পরিবেশ দূষণ, পুরোপুরি আমদানি নির্ভর। তবে চীন সবথেকে বড় প্রভাব ফেলে ডাম্পিং এর মাধ্যমে, অর্থাৎ কম দামে বিপুল পরিমাণ স্টিল রপ্তানি করে পুরো পৃথিবীর বাজারে দাম নামিয়ে দেয়। ফলে ইউরোপ, ভারত, আমেরিকা সবাই চীনের প্রতিযোগিতায় পড়ে যায়। এ কারণে বলা হয় চীন ইস্পাত দিয়ে পুরো বিশ্ববাজারকে নাড়িয়ে দেয়। 2 নম্বরে আছে ভারত। ভারত দ্রুত উঠতি ইস্পাত শক্তি। ভারত বছরে প্রায় 149.6 মিলিয়ন টন স্টিল তৈরি করে, যা প্রতি বছর দ্রুত বাড়ছে। ভারতের বড় কোম্পানিগুলো হলো টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল ইত্যাদি। ভারত এগিয়ে যাচ্ছে কেন? এর বিশেষ কিছু কারণ রয়েছে। বিশাল অভ্যন্তরীণ বাজার, রেল লাইন, হাইওয়ে, ব্রিজ কনস্ট্রাকশন সবকিছুতেই স্টিলের চাহিদা উচ্চতর। দ্বিতীয়তে কম উৎপাদন খরচ, শ্রম সস্তা, উৎপাদন ব্যয় কম, ফলে প্রতিযোগিতায় সুবিধা। তৃতীয়ত দ্রুত শিল্পায়ন, প্রতিটা রাজ্যে এখন শিল্প নির্ভর হচ্ছে, যেটা স্টিলের চাহিদা বাড়াচ্ছে। তবে ভারতেরও চ্যালেঞ্জ রয়েছে, অনেক প্লান্ট এখনো পুরনো প্রযুক্তি ব্যবহার করে, কার্বন নির্গমন সমস্যা, বিদ্যুৎ ও জ্বালানির উপর বেশি নির্ভরশীল এবং অবকাঠামো দুর্বলতা। তবুও ভারত বিশ্বের ইস্পাত মানচিত্রে ফার্স্টের ট্রেসিং পাওয়ার। অনেক বিশেষজ্ঞদের মতে আগামী 10 থেকে 15 বছরে ভারত চীনকে চ্যালেঞ্জ করতে পারে। আমাদের এই লিস্টে 3য় নম্বরে জায়গা করে নিয়েছে জাপান, যাদের বার্ষিক উৎপাদন প্রায় 84 মিলিয়ন টন। সংখ্যায় চীনের মতো বিশাল না, কিন্তু মানে ও প্রযুক্তিতে জাপান সবচেয়ে এগিয়ে। জাপানের প্রধান কোম্পানি নিপ্পন স্টিল গ্রুপ। জাপান কেন বিশ্বে বিশেষ? কারণ তারা তৈরি করে হাই এন্ড স্টিল, যেগুলো ব্যবহার করা হয় বিমান, হাই স্পিড ট্রেন, স্পেশাল মেশিনারি এবং অত্যাধুনিক প্রযুক্তিতে। জাপানের বিশেষত্ব হলো কম ত্রুটিযুক্ত স্টিল, উচ্চ শক্তি সম্পন্ন বিশেষায়িত স্টিল গ্রেড, অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে চাহিদা সম্পন্ন স্টিল। তবে জাপানের চ্যালেঞ্জও আছে, শ্রমিক কমে যাচ্ছে, উৎপাদন খরচ বেশি এবং দেশীয় বাজার ছোট। জাপান লো এন্ড মার্কেটে না গিয়ে হাই এন্ড মার্কেট দখল করেছে, এই কারণেই তারা কম উৎপাদন করেও বিশ্বের শীর্ষে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তি নির্ভর ইস্পাত শক্তি। 4 নম্বর স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বছরে প্রায় 79.5 মিলিয়ন টন স্টিল তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো হলো নিউকর, স্টিল ডাইনামিক ইত্যাদি। কেন আমেরিকা শক্তিশালী? 1 নম্বরে ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি, আধুনিক, দ্রুত এবং পরিবেশ বান্ধব স্টিল উৎপাদন পদ্ধতি। 2 নম্বরে উচ্চমানের বিশেষ ইস্পাত, সামরিক, বিমান, রকেট, নেভাল প্রযুক্তিতে বিশেষ ইস্পাত তৈরি করে। 3 নম্বরে উন্নত রিসাইক্লিং সিস্টেম। যুক্তরাষ্ট্রে স্টিলের 70 থেকে 75% আসে রিসাইক্লিং থেকে। আমেরিকার সামনেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। চীনের ডাম্পিং মারাত্মক সমস্যা, কিছু পুরনো সেক্টর এখনো আপডেট নয় এবং শ্রম ও খরচ বেশি। তারপরেও যুক্তরাষ্ট্র কোয়ালিটিভ স্টিলে দুনিয়ার টপ প্লেয়ার। রাশিয়া সম্পদ নির্ভর স্টিল জায়ান্ট। 5 নম্বর স্থানে আছে রাশিয়া। রাশিয়া বছরে প্রায় 70.7 মিলিয়ন টন স্টিল তৈরি করে। রাশিয়ার প্রধান এবং উল্লেখযোগ্য কোম্পানি হলো এনএল, এমকে স্টিল, ইভরাজ ইত্যাদি। কেন রাশিয়া এগিয়ে? প্রথমত নিজস্ব কাঁচামাল ও খনিজ সম্পদ, আয়রন ওর এবং কয়লা সবই দেশে প্রচুর পরিমাণে। দ্বিতীয়ত কম উৎপাদন খরচ, শ্রম ও শক্তির খরচ তুলনায় কম। তৃতীয়ত ভূরাজনৈতিক অবস্থান, ইউরোপ, এশিয়া দুই দিকেই রপ্তানি সুবিধা। তবে প্রতিটি দেশের মতো রাশিয়ারও চ্যালেঞ্জ রয়েছে, রাজনৈতিক নিষেধাজ্ঞা, প্রযুক্তিতে পশ্চিমা দেশে থেকে বিচ্ছিন্নতা ও আন্তর্জাতিক বাজারে আস্থার সংকট। তবুও রাশিয়া শক্ত অবস্থানে থাকে, কারণ তাদের স্টিলের কাঁচামালের খরচ খুবই কম। আমরা দেখলাম ইস্পাতের এই গ্লোবাল খেলায় চীন এগিয়ে স্কেলের কারণে, ভারত এগিয়ে চাহিদা ও কম খরচে, জাপান এগিয়ে মানে এবং আমেরিকা এগিয়ে প্রযুক্তিতে, আর রাশিয়া এগিয়ে সম্পদের কারণে। আগামী 10 বছরের ভিতরে সবচেয়ে বড় বদল আসতে পারে 2 জায়গায়। ভারতের উৎপাদন দ্রুত বাড়বে আর আমেরিকার স্ক্র্যাপভিত্তিক গ্রিন স্টিল নতুন নেতৃত্ব দেবে। সুতরাং ইস্পাতের ক্ষমতা এক জায়গায় স্থির নয়, এটা সর্বদা পরিবর্তনশীল। এই দৌড়াই ঠিক হবে কে হবে আগামীর পৃথিবীর আসল নেতৃত্ব দানকারী দেশ। এই বিষয়ে আপনার কি মনে হয়? আগামী দশকে ভারত কি সত্যিই চীনকে চ্যালেঞ্জ জানাতে পারবে? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।